বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের সঙ্গে আছি শাহনাজ পারভিন, অনলাইন ক্লাসরুম, মহিলা কলেজ চট্টগ্রাম, শ্রেণী দ্বাদশ, বিষয় মনোবিজ্ঞান, দ্বিতীয় পত্র। গত সপ্তাহে তোমাদের মাসিক পরীক্ষা হয়েছে, এরপরে আজকে আমার প্রথম ক্লাস। মাসিক পরীক্ষার পরে তোমাদের সিলেবাস প্রায় আমরা শেষ করে ফেলেছি। অল্প সামান্য কিছু আছে যেগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে মনোবিজ্ঞানের যে পরিসংখ্যান অংশটা আছে সেই অংশটা আজকে আমি শুরু করতে যাচ্ছি। মনোবিজ্ঞানের পরিসংখ্যান অংশটা আজকে আমি তোমাদের শুরু করতে যাচ্ছি। পরিসংখ্যান শুনে মাত্র ভয় পাওয়ার কিছু নাই। এখানে সাধারণ বিষয়গুলো আছে। আমরা যদি মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝে নিই তাহলে করতে বা সেই সমস্যাগুলির সমাধান করতে আমাদের তেমন কোনো সমস্যা হবে না। পরিসংখ্যান আসলে একটা সংখ্যাবাচক প্রক্রিয়া বা ঘটনার পরিমাপ, যেগুলো ফলাফলের তুলনা করে, মানে অন্য ফলাফলগুলোকে সংখ্যায় পরিণত করাটাকেই পরিসংখ্যান বলা হচ্ছে। পরিসংখ্যান পদ্ধতির সাহায্যে জীবন ও জগতের ঘটনাগুলি বিশ্লেষণ করে সমাধানের নিয়মগুলিকে আবিষ্কার করা যায়। পরিসংখ্যান যেহেতু সংখ্যাত্মক বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে, তাই সংখ্যার মাধ্যমে প্রকাশ করে, তাই মনোবিজ্ঞানের আচরণের বিভিন্নতা যাচাই করে সংখ্যাতত্ত্বের আঙ্গিকে তা প্রকাশ করতে গেলে পরিসংখ্যানের প্রয়োজনীয়তা পড়ে। কারণ সংখ্যাত্মক বিশ্লেষণ যত নির্ভুল এবং সুনির্দিষ্ট হবে, মনোবিজ্ঞান তত বেশি সম্পূর্ণ এবং সার্থক হবে। এই হচ্ছে আমাদের মনোবিজ্ঞানের পরিসংখ্যানের ছোট্ট একটু প্রয়োজনীয়তা। মানে মনোবিজ্ঞানকে যদি আমরা সার্থক এবং সম্পূর্ণ করতে চাই তাহলে পরিসংখ্যান লাগবে। কারণ পরিসংখ্যানের বিভিন্ন মনোবিজ্ঞানের যে আচরণগত ভিন্নতা, সেই ভিন্নতাগুলোকে যাচাই বাছাই করে সংখ্যা তত্ত্বের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমাদের পরিসংখ্যান প্রয়োজন। আর এই সংখ্যা তত্ত্বের মাধ্যমে প্রকাশ করলেই আমাদের মনোবিজ্ঞানটা সার্থক এবং সম্পূর্ণ হবে। এখন আমরা পরিসংখ্যানের যে বিষয়গুলো না জানলে আমরা অগ্রসর হতে পারবো না আমাদের এই অধ্যায়ে, সেই বিষয়গুলোর মধ্যে আসছে পরিসংখ্যানের প্রকার ভেদ। মানে পরিসংখ্যান আমরা মোটামুটি কত ভাগে ভাগ করে নিয়ে কাজ করব। পরিসংখ্যানকে মোটামুটি আমরা 3 ভাগে ভাগ করব, যেটা ব্যবহার এবং কৌশলগত কারণে এই পরিসংখ্যানটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ব্যবহার এবং কৌশলগত কারণে পরিসংখ্যানকে 3 ভাগে ভাগ করব। এক হচ্ছে প্রথম বর্ণনামূলক পরিসংখ্যান, প্রথমটা হচ্ছে বর্ণনামূলক পরিসংখ্যান, দ্বিতীয়টা অনুমান নির্ভর পরিসংখ্যান, তৃতীয় পূর্ব অনুমান পরিসংখ্যান। প্রথম বর্ণনামূলক পরিসংখ্যান, দ্বিতীয় অনুমান নির্ভর পরিসংখ্যান, তৃতীয় পূর্ব অনুমান পরিসংখ্যান। বর্ণনামূলক পরিসংখ্যানে দেখো, এখানে বর্ণনামূলক পরিসংখ্যানে বোঝাই যাচ্ছে যে বর্ণনা করা হবে, উপাত্তকে সুবিন্যস্তভাবে প্রকাশ করে এবং তথ্যগুলোকে সহজ ও সরলভাবে উপস্থাপন করা হয়। যেসব পদ্ধতি ব্যবহারের ফলে বহু সংখ্যক উপাত্তকে সুবিন্যস্ত করা যায়, সাধারণ বৈশিষ্ট্য এবং ব্যতিক্রম ইত্যাদি বিষয়ে বর্ণনা দেওয়া যায়, তাকে বর্ণনামূলক পরিসংখ্যান বলছে। অর্থাৎ কি হলো, উপাত্তকে সুবিন্যস্তভাবে প্রকাশ করা যাবে, তথ্যসমূহকে সহজ এবং সরলভাবে উপস্থাপন করা যাবে, এবং কি হবে, সাধারণ বৈশিষ্ট্য এবং ব্যতিক্রম ইত্যাদিকে আলাদা আলাদাভাবে বর্ণনা করা যাবে, সেটাকেই আমরা বলছি বর্ণনামূলক পরিসংখ্যান। ওয়াইনি ওয়াইট্রান বলেছেন,
উপাত্তসমূহ সুসংগঠিত এবং সংক্ষিপ্ত করার জন্য বর্ণনামূলক পরিসংখ্যান ব্যবহৃত হয়। উপাত্তগুলিকে সুসংগঠিত এবং সংক্ষিপ্ত করার জন্য বর্ণনামূলক পরিসংখ্যান ব্যবহার করা হয়। এগুলো সংখ্যাবাচক উপাত্ত সময় পর্যালোচনাকে সরবরাহ করে। যখন সংখ্যায় পরিণত করব তখন সেগুলোকে পর্যালোচনা করার জন্য সরবরাহ করা হয়। সাধারণ তথ্য এবং ব্যতিক্রমধর্মী তথ্যের গাণিতিক বিশ্লেষণের জন্য এটি ব্যবহৃত হয়। সাধারণ তথ্য এবং গাণিতিক তথ্য, এটা যখন আমরা ব্যবহার করব, সাধারণ তথ্য এবং ব্যতিক্রমধর্মী তথ্য যখন আমরা গাণিতিক বিশ্লেষণ করব তখন এই বর্ণনামূলক পরিসংখ্যান আমাদের প্রয়োজন হয়। এ পদ্ধতির সাহায্যে দুটি উপাত্তের মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ পার্থক্যমূলক আলোচনা এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং মিলের সম্পর্ক বর্ণনা করা যায় বা নির্ণয় করা যায়। বর্ণনামূলক পরিসংখ্যানে পুনঃপুনর বন্টন, লেখচিত্র, গড়, মধ্যক, প্রচুরক, আদর্শ বিচ্যুতি ইত্যাদি ব্যবহার করা হয়। এরপরে আসো দ্বিতীয়টা, অনুমান নির্ভর পরিসংখ্যান। দ্বিতীয় হচ্ছে অনুমান নির্ভর পরিসংখ্যান। গবেষক বর্ণনামূলক গবেষণার ফলে তাদের উপাত্ত সংক্ষিপ্তকরণের পর তারা তাদের গবেষণার প্রকল্প উপাত্তকে সমর্থন করে কিনা তা নিশ্চিতভাবে দেখতে চায়। অর্থাৎ যে প্রকল্প নেওয়া হয়েছে সেই প্রকল্পটা আমার ফলাফলকে সমর্থন করছে কিনা, নিশ্চিতভাবে সমর্থন করছে কিনা সেটা যাচাই করে দেখতে চান। গবেষকগণ পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের মাঝে সম্ভাবনার সূত্রের সাহায্যে অনুমান নির্ভর পরিসংখ্যান ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ওয়াইটন বলেছেন, উপাত্ত সংগ্রহ এবং উপসংহার টানার ক্ষেত্রে অনুমান নির্ভর পরিসংখ্যান ব্যবহৃত হয়। ওয়াইটন বর্ণনামূলক পরিসংখ্যানে বললেন উপাত্ত সুসংগঠিত এবং সংক্ষিপ্ত করার কাজে বর্ণনামূলক পরিসংখ্যান ব্যবহৃত হয়, আর অনুমান নির্ভর পরিসংখ্যান ব্যবহৃত হয় উপাত্ত সংগ্রহ এবং উপসংহার টানার ক্ষেত্রে। এক্ষেত্রে কাজ হচ্ছে অল্প সংখ্যক ব্যক্তিকে পর্যবেক্ষণ করে বিরাট সংখ্যক সম্বন্ধে অনুমান করা, অর্থাৎ অল্প কিছু নমুনা নিয়ে সেই নমুনার উপর পর্যবেক্ষণ করে বিরাট কিছু সম্পর্কে, বিরাট জনগোষ্ঠী সম্পর্কে যে তথ্য প্রকাশ করা হয়, যে প্রকাশ করার জন্য যার সাহায্য নেওয়া হয় সেটা হচ্ছে অনুমান নির্ভর পরিসংখ্যান। আর এরপরে আসো তৃতীয় হচ্ছে পূর্বানুমান পরিসংখ্যান। তৃতীয় পূর্বানুমান মানে পূর্বে অনুমান করা হয়েছিল এমন পরিসংখ্যান। পূর্বানুমান পরিসংখ্যানে একটি চল থেকে আরেকটি চল সম্পর্কে ভবিষ্যৎবাণী বা পূর্বানুমান করা যায়। মানে এর পূর্বে কি হয়েছিল সেই সম্পর্কে অনুমান করা যায়। ধরা যাক বিরাট সংখ্যক লোকের দুটি গুণাবলী অর্থাৎ সাফল্য ও বুদ্ধির পরিমাণের মধ্যে কতটুকু সম্পর্ক আছে তা আমাদের জানা আছে। সাফল্য এবং বুদ্ধি অর্থাৎ কি পরিমাণ বুদ্ধি থাকলে, কেমন বুদ্ধি থাকলে ব্যক্তি কেমন সাফল্য লাভ করে, এই বিষয়টা যদি আমাদের জানা আছে তাহলে কি হবে, এখন একজন নতুন ব্যক্তির সাক্ষাৎ পাওয়া গেল যার কলেজ পরীক্ষার ফলাফল আমাদের জানা আছে, অর্থাৎ তার সাফল্যর বিষয়টা জানা আছে, কাজেই তার বুদ্ধির পরিমাণ সম্পর্কে আমাদের ভবিষ্যৎবাণী করতে হবে। অর্থাৎ আমরা আগে থেকে জানি বুদ্ধি কেমন থাকলে সাফল্য কেমন করে। এখন একটা নতুন ব্যক্তির আমাদের কি জানতে পারলাম, কলেজ পরীক্ষার ফলাফল জানতে পারলাম। এখন সেখান থেকে আমাদের কি করতে হবে, তার বুদ্ধির অনুমান করতে হবে, বুদ্ধির পরিমাণ সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে হবে। দুটো গুণাবলীর চলের সম্পর্কের অতীত ঘটনা এবং একটি চলের পরিমাপ থেকে অন্য একটি চলের পরিমাপ সম্বন্ধে ধারণা করাই হলো পূর্বানুমান বা ভবিষ্যৎবাণী করা। পরিসংখ্যানে সাধারণত নির্ভরণ এর সাহায্যে পূর্বানুমান বা ভবিষ্যৎবাণী করা হয়।
এটাই হচ্ছে পূর্ব অনুমান পরিসংখ্যান, অর্থাৎ একটি চলের ভিত্তিতে আমরা অন্য আরেকটি চলের যে অনুমান করি, ফলাফল অনুমান করি, সেটাই হচ্ছে পূর্ব অনুমান পরিসংখ্যান। এই হচ্ছে আমাদের পরিসংখ্যানের প্রকারভেদ। আমরা মোটামুটি এই 3টি প্রকার জানলাম, যার উপর আমরা কাজ করব। এরপরে আসো বিচ্যুতি। বিচ্যুতি কাকে বলে আগে আমরা জেনে নিই। পরিসংখ্যান হলো একটি সংখ্যাত্মক সংখ্যাবাচক প্রক্রিয়া বা ঘটনা পরিমাপ করে, যার ফলাফল তুলনা করে বা করা যায়। এই সকল সংগৃহীত রাশিকৃত তথ্য থেকে যখন আমরা অনেক তথ্য পাই, সেখান থেকে মানুষের আচরণ সম্বন্ধে সাধারণ সূত্র আবিষ্কারের জন্য পরিসংখ্যান পদ্ধতির প্রয়োজন। আচরণ সম্পর্কিত বিভিন্ন তথ্য বিশ্লেষণের জন্য মনোবিজ্ঞানে বিচ্যুতির পরিমাপ সহ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আর কেন্দ্রীয় পরিমাপের বা কেন্দ্রীয় প্রবণতার অঙ্কের সাহায্যে কোনো বণ্টনের কেন্দ্রের অবস্থান জানা যায়, কিন্তু এর সাহায্যে সাফল্যাঙ্ক সমূহের কেন্দ্রের চারিদিকে কতটুকু বিস্তৃত আছে তা জানা যায় না। এর জন্য প্রয়োজন বিচ্যুতি বা বিচ্যুতির পরিমাপ সমূহ। অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার অঙ্ক করলে আমরা কেন্দ্রের আশেপাশে যে অবস্থান, সাফল্যাঙ্কের অবস্থান জানতে পারি, কিন্তু সাফল্যাঙ্ক সম্পর্কে কেন্দ্রের চারিদিকে কিভাবে বিস্তৃত আছে সেটা জানতে পারি না। আর এই কিভাবে বিস্তৃত আছে সেটা জানার জন্য আমাদের বিচ্যুতির পরিমাপ জানা দরকার। বিচ্যুতির পরিমাপ বলতে সেই পরিমাপকে বোঝাচ্ছে বা বোঝায় যার সাহায্যে কোনো বণ্টনের সাফল্যাঙ্ক সমূহ কেন্দ্রের চারিদিকে কতটুকু ছড়িয়ে আছে তা জানা যায়। অর্থাৎ কেন্দ্রের চারিদিকে সাফল্যাঙ্কগুলো কিভাবে কতটুকু ছড়ায় আছে সেটা জানার জন্য যে অঙ্কসমূহ করা হয় সেগুলোকেই আমরা বলছি বিচ্যুতির পরিমাপ। বিচ্যুতির পরিমাপ বলতে ব্যক্তিগত পর্যবেক্ষণ তাদের গড় মান থেকে কত ডিগ্রিতে ছড়িয়ে বা বিস্তৃত আছে তা নির্ভর করে। ম্যাকমোহন এবং ম্যাকমোহন বলেছেন, কেন্দ্রীয় প্রবণতা একগুচ্ছ সাফল্যাঙ্ক। কেন্দ্রীয় প্রবণতা একগুচ্ছ সাফল্যাঙ্ককে কেন্দ্রকে নির্দেশ করে। একগুচ্ছ সাফল্যাঙ্কগুলি কেন্দ্রকে কীভাবে ঘিরে আছে সেটা নির্দেশ, কেন্দ্রের দিকে কীভাবে আছে সেটা। অপরদিকে বিচ্যুতি বা বিস্তৃতি পরিমাপ সবে ওই কেন্দ্র থেকে সাফল্যাঙ্ক সমূহের বিস্তারকে বা অর্থাৎ কীভাবে ছড়িয়ে আছে সেটাকে নির্ভর করে। ক্রাইডার, গোথালস এবং তার সহযোগীরা বলেছেন, বিচ্যুতি বলতে একটি পুনঃ বণ্টনের এক্স অক্ষের উপর সাফল্যাঙ্ক সময়ের বিচ্ছিন্নকরণকে বোঝায়। এক্স অক্ষের উপর যে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকে, অর্থাৎ কিভাবে ছড়িয়ে থাকে সেটাকে বোঝায়। মূল কথা হচ্ছে কেন্দ্র থেকে সাফল্যাঙ্কগুলি কিভাবে ছড়িয়ে আছে বা বিস্তৃত আছে, কোন দিকে কতটুকু আছে, সেটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রবণতা। ওয়াইনি ওয়েটন বলেছেন, বিচ্যুতি হলো গড় সাফল্যাঙ্ক থেকে কোনো সাফল্যাঙ্কের প্রবণতা কত ভিন্ন বা তিরোধানকে বোঝায়। এই হলো আমাদের বিচ্যুতি। আর বিচ্যুতির পরিমাপ সমূহ বেশ কয়েক প্রকার আছে। বিচ্যুতি পরিমাপ আমরা যদি করতে চাই, মোটামুটি আমরা 5 প্রকারের বিচ্যুতির পরিমাপ পাই। 5 প্রকারের বিচ্যুতির পরিমাপ আমরা পাই। 1 হচ্ছে পরিসর, 2 চতুর্থাংশ বিচ্যুতি, 3 গড় বিচ্যুতি, 4 বিস্তার মান, 5 আদর্শ বিচ্যুতি। বিচ্যুতির পরিমাপের যে অঙ্কগুলি আমরা করব বা পাই সেগুলি 5 রকম বা 5 প্রকার। 1 হচ্ছে পরিসর, 2 চতুর্থাংশ বিচ্যুতি, 3 গড় বিচ্যুতি, 4 বিস্তার মান, 5 আদর্শ বিচ্যুতি। পরিসর, চতুর্থাংশ বিচ্যুতি, গড় বিচ্যুতি, বিস্তার মান, আদর্শ বিচ্যুতি। আমরা প্রথমেই দেখি পরিসর কি। পরিসর কি? পরিসর হলো বিচ্যুতি বা বিস্তৃতি পরিমাপের সবচেয়ে সহজ এবং
সাধারণ পদ্ধতি। পরিসর হলো বিচ্যুতি বা বিস্তৃতি পরিমাপের সবচেয়ে সহজ এবং সাধারণ পদ্ধতি। কোনো বন্টনের এইখানে আমরা দেখব কোনো বন্টন অর্থাৎ সফলাঙ্ক সময়ের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার ব্যবধান বা পার্থক্যকে আমরা উক্ত বন্টনের পরিসর বলবো। কোনো বন্টনের সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যার যে ব্যবধান বা পার্থক্য বা বিয়োগফল, এইটাকেই আমরা পরিসর বলবো। ম্যাকমোহন এবং ম্যাকমোহন বলেছেন বিস্তৃতির সহজতম পরিমাপ হলো পরিসংখ্যান। বিস্তৃতির সহজতম পরিমাপ পরিসর, যা একগুচ্ছ সাফলাঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সাফলাঙ্কের পার্থক্যকে বোঝায়। যা একগুচ্ছ সাফলাঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তর সাফলাঙ্কের পার্থক্যকে বোঝায়। জন সিরাজ বলেছেন পরিসর হলো সাধারণত উচ্চতর এবং নিম্নতর সংখ্যার পার্থক্য। জন সিরাজ উনি বলেছেন পরিসর হলো সাধারণত উচ্চতর এবং নিম্নতর সংখ্যার পার্থক্য, অর্থাৎ কত বিস্তৃতি পর্যন্ত তারা প্রসারিত, এই পরিমাপটাকেই আমরা বলছি পরিসর। কত বিস্তৃত পর্যন্ত প্রসারিত, এই পরিমাপটাকে আমরা বলছি পরিসর। এটা জন সিরাজ বলেছেন। মান, ফার্নল্যান্ড এবং ফার্নল্যান্ডের মধ্যে পরিসর হলো সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সাফলাঙ্কের মধ্যকার পার্থক্য। সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট যে সাফলাঙ্ক আছে সেই সাফলাঙ্কের পার্থক্যকে আমরা পরিসর বলি। পরিসরের সূত্র যদি আমরা বলি তাহলে আমরা বলবো, পরিসরের সূত্র যদি বলি তাহলে আমরা বলবো r ইকুয়াল টু মানে r সমান সমান h মাইনাস l প্লাস 1, h মাইনাস l প্লাস 1। দেখো পরিসর, এখানে পরিসর যদি আমরা বলি, পরিসরের সূত্র আমরা যদি বলি তাহলে আমরা বলবো r সমান সমান h মাইনাস l প্লাস 1। এখানে আমরা r কে পরিসর বলছি বা রেঞ্জ বলছি। এখানে আমরা r সমান সমান পরিসর, h সমান সমান সবচেয়ে বড় সংখ্যা, l সমান সমান সবচেয়ে ছোট সংখ্যা। r সমান সমান পরিসর, h সমান সমান সবচেয়ে বড় সংখ্যা, r সমান সমান সবচেয়ে ছোট সংখ্যা। এখন এই দুটির বিয়োগফল, যেহেতু বর্ণনায় বা সংজ্ঞায় বললাম সবচেয়ে বড় সংখ্যা এবং সবচেয়ে ছোট সংখ্যার বিয়োগফলকে আমরা পরিসর বলছি, কিন্তু এখানে সূত্রে আমি +1 করেছি। এখন যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখতে চাই তাহলে দেখব আমরা, দেখো উদাহরণস্বরূপ আমরা যদি দেখি এই সাফলাঙ্কগুলির বা এই তোমরা যে পরীক্ষা দিয়েছো, ধরো তোমরা মাসিক পরীক্ষা দিয়েছো, সেখানে মনোবিজ্ঞানে 10 জন ছাত্রের নম্বরের কথা ধরা যাক। 10 জন ছাত্রের নাম্বারের কথা ধরা যাক। কেমন পেয়েছো তোমরা নাম্বার? এরকম যদি ধরি আমরা তাহলে দেখব 14, 15, 9, 14, 13, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 জন ছাত্রের নাম্বার যথাক্রমে এত। তাহলে এইখান থেকে আমি যদি পরিসর বের করতে চাই তাহলে দেখো এখানে আমরা পরিসর বা r সমান সমান কি লিখবো? r সমান সমান h প্লাস
এইচ মাইনাস এল প্লাস 1। এখন এইচ সমান সমান কোনটা দেখো, এইচ সমান সমান এইটা, আর এল সমান সমান এটা। তাহলে আর সমান সমান এইচ কত পেয়েছি আমরা, 19 মাইনাস 9 প্লাস 1। যেহেতু একটা সংখ্যাকে বাদ দিয়ে ফেলি, তাই আমরা প্লাস নিয়েছি। এখন তাহলে 10 প্লাস 11 1 সমান সমান 11, অর্থাৎ পরিসর সমান সমান আমরা পেলাম কত, 11। আমরা পরিসর সমান সমান কত পেলাম, 11। আশা করি বুঝতে পেরেছো। দেখো আবার আমি রিপিট করি। যদি আমরা একটা সাফল্যকে, ধরো তোমরা মনোবিজ্ঞানে যে পরীক্ষা দিয়েছো, মাসিক পরীক্ষা, তাদের 10 জন ছাত্রের নাম্বার আমি এটা ধরে নিয়েছি। এইখানে আমি যদি পরিসর নির্ণয় করতে চাই, এই সাফল্যাঙ্কগুলি যদি পরিসর নির্ণয় করতে চাই, তাহলে আমরা জানি পরিসরের সূত্র হচ্ছে এইচ মাইনাস এল প্লাস 1। এখন আমরা এইচ অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা কোনটা, আমরা 19 পেয়েছি, সবচেয়ে বড় সংখ্যা পেয়েছি 19, এবং সবচেয়ে ছোট সংখ্যা পেয়েছি 9। তাহলে 19 বিয়োগ 9 যোগ 1 সমান সমান কত, 10 যোগ 11 সমান সমান 10 যোগ 1 সমান সমান 11। এই হচ্ছে আমাদের পরিসর। তাহলে আমরা নিশ্চয়ই পরিসর বুঝলাম। এবার আসো পরিসর, এই যে আমরা বলছি যে পরিসর বিচ্যুতির পরিমাপের সহজতম অঙ্ক, এর কিছু সুবিধা আছে। এই পরিসর নির্ণয়ের সুবিধা আছে, এটা খুব সহজে নির্ণয় করা যায়, এটা হচ্ছে প্রথম সুবিধা। তারপরে পরিসরের মাধ্যমে কোনো বণ্টনের সমরূপতা বা বিষমতা সম্পর্কে জানা যায়, অর্থাৎ প্রথম এবং শেষের মধ্যে পার্থক্য কেমন সেটা জানা যায়। এরপরে আসো, এটা এক নজরে কোনো বণ্টনের বিস্তৃতি সম্পর্কে জানা যায়, মানে কোথায় থেকে কতদূর পর্যন্ত আছে এটা একবার দেখলেই জানা যায়। কিন্তু সব কিছুর যখন সুবিধা থাকে কিছু অসুবিধাও থাকে, সব কিছুরই সুবিধা থাকলে কিছু অসুবিধা থাকে। 1 নম্বর অসুবিধা, পরিসর গণনার ক্ষেত্রে দুটি চরম সাফল্যাঙ্কের সাহায্য নেওয়া হয়, ফলে পরিসর থেকে যে বিষমতার পরিমাপ পাওয়া যায় তার মধ্যে যথেষ্ট অসম্পূর্ণতা থেকে যায়। মানে দুটোর মধ্যে পার্থক্য থাকে। দেখো এখানে 17ও আছে, তাহলে 19 থেকে 17 পার্থক্য কিন্তু খুব বেশি না, কিন্তু 9 থেকে 19-এর পার্থক্য অনেক বেশি, তাই এখানে অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যদি সাফল্যাঙ্কের সংখ্যা কম হয় কিংবা সাফল্যাঙ্কের মধ্যে খুব বেশি ব্যবধান থাকে, তাহলে পরিসর বিস্তৃতি নির্ভরযোগ্য পরিমাপ দেয় না। এই হলো আমাদের পরিসর। এর পরের অংশ চতুর্থাংশ বিচ্যুতি। আজকে আমরা শুধু চতুর্থাংশ বিচ্যুতির সূত্রটাই আলোচনা করব। দ্বিতীয় দিন আমরা এর পরবর্তী ক্লাসে বিস্তৃত আলোচনা করব। পরিসরের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে চতুর্থাংশ বিচ্যুতির সূত্রটা আমরা একটু জেনে নিই। আগামী দিন চতুর্থাংশ বিচ্যুতির অঙ্ক করব ইনশাল্লাহ। চতুর্থাংশ বিচ্যুতির সূত্র হচ্ছে কিউ ইকুয়াল টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড 2। এই হচ্ছে আমাদের চতুর্থাংশ বিচ্যুতির সূত্র। চতুর্থাংশ বিচ্যুতি অর্থাৎ কিউ সমান সমান Q3 মাইনাস Q1 ডিভাইডেড 2। এখানে কিউ ইকুয়াল টু চতুর্থাংশ বিচ্যুতি, আর Q3 ইকুয়াল টু তৃতীয় চতুর্থক,
এবং Q1 ইকুয়াল টু প্রথম চতুর্থক, প্রথম চতুর্থক। এই হচ্ছে আমাদের চতুর্থাংশীয় বিচ্যুতি যেটা আমরা বলছি, বা চতুর্থক ব্যবধান, তার সূত্র কিউ ইকুয়াল টু, সূত্র পেয়েছি আমরা কিউ ইকুয়াল টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড বাই 2। আর এখানে আমরা কিউ ইকুয়াল টু ধরবো চতুর্থাংশ বিচ্যুতি, Q3 সমান সমান তৃতীয় চতুর্থক এবং Q1 সমান সমান প্রথম চতুর্থক। প্রিয় শিক্ষার্থী, আজকের আলোচনা আমরা এই পর্যন্তই করব। যেহেতু পরিসংখ্যান আমরা শুনে একটু ভীত সন্তুষ্ট হই, তবে এই পর্যন্ত আজকের যে আলোচনা সেখান থেকে নিশ্চয়ই ভয় কেটে গেছে। এখন কি মনে হচ্ছে খুব কঠিন কিছু? কঠিন কিছু নয়, এর ভিতরে যখন যাব আরও সহজ মনে হবে, আরও আকর্ষণীয় মনে হবে। আজকে আমরা পড়লাম পরিসর এবং চতুর্থাংশ বিচ্যুতির সূত্র। পরিসরের সুবিধা অসুবিধা জেনেছি, পরিসরের সূত্র জেনেছি, এরপরে আমরা জানলাম, ছোট্ট একটা অঙ্ক করেছি, তারপরে আমরা জানলাম চতুর্থাংশ বিচ্যুতি, চতুর্থাংশ বিচ্যুতির সূত্রটা জেনেছি। চতুর্থাংশ বিচ্যুতির সূত্রটা আবার আমি রিপিট করছি, কিউ ইকুয়াল টু Q3 মাইনাস Q1 ডিভাইডেড 2। কিউ সমান সমান চতুর্থাংশ বিচ্যুতি, Q3 সমান সমান তৃতীয় চতুর্থক এবং Q1 সমান সমান প্রথম চতুর্থক। আগামী দিন এই সূত্রটা মুখস্থ রেখে খাতা কলম নিয়ে ক্লাসে উপস্থিত হবে। ক্লাস টাইমে আমি তোমাদের চতুর্থাংশ বিচ্যুতির অঙ্ক করাবো। সুতরাং খাতা কলম, এবং এই খাতা কলম যেন স্থায়ী হয়, একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত তোমরা এই খাতাটা রেখে দিতে পারো। যখনই প্রয়োজন হবে তখন খাতাটা বের করে দেখলেই ক্লাসটা মনে হয়ে যাবে। আর এখন তো ক্লাস তোমরা যখন ইচ্ছা তখন আবার করে দেখে নিতে পারো। তাই খাতা কলম নিয়ে অবশ্যই রেডি থাকবে, আর সূত্রটা মুখস্থ করে ক্লাসে উপস্থিত হবে। ভালো থাকার জন্য যা কিছু করা তা করবে। বারবার হাত ধুবে, মাস্ক পরিধান ছাড়া বাইরে বের হবে না, কারণ আমাদের দেশেও দ্বিতীয়বার করোনার যে মহামারী সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তাই আমরা ভালো থাকার জন্য যা কিছু করা তাই করব, অন্যদের সহযোগিতা করব, নিজে ভালো থাকবো, সুস্থ থাকবো এবং পড়াশোনা করব। আল্লাহ হাফেজ।